আমাদের দেশে মানুষ কথা অনেক বলে, শেখে অনেক কম। আমাদের দেশের যে কোনো সৌন্দর্য প্রতিযোগিতা সেটার যে মেইন থিমটা এটাই অনেক মানুষ বোঝেন। আপনি যদি একটা ভালো ক্ষমতাবান পলিটিক্যাল পার্টি থেকে একজন নারীর রিপ্রেজেন্টেটিভকেও পাঠান, আপনি দেখবেন সেই একই মানুষ যারা বলে নারীর নেতৃত্ব মানি না, তারাই গিয়ে তাকে ম্যাডাম ম্যাডাম করে পিছনে ফুলের মালা নিয়ে হাঁটবে। হ্যাঁ, আমরা সবসময় শুধু ভারতীয় আধিপত্য নিয়ে কথা বলি। আপনি আমাকে একটা দেশের নাম বলেন, হ্যাঁ, জাস্ট ওয়ান কান্ট্রি যেটা আসলে বাংলাদেশের বন্ধু দেশ আমাদের উপরে আধিপত্য বিস্তার করে না। আসসালামু আলাইকুম, আমি জে.এম. সাকিব হাসান। বিপ্লবী বার্তা প্রেজেন্টস পিপল পাওয়ার অ্যান্ড পলিটিক্সের আজকে আমাদের গেস্ট মিস মেঘনা আলম। মেঘনা আলম মিস আর্ট বাংলাদেশ 2020 সালের চ্যাম্পিয়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বহুল আলোচিত ঢাকা আর্টের মেম্বার অব পার্লামেন্ট পদপ্রার্থী ছিলেন। আজকে সরাসরি তার সাথে ক্লাইমেট, ঢাকা সিটি, রাজনীতি, আন্দোলন এবং সিভিক পলিটিক্স নিয়ে আলোচনা করব। কেমন আছেন মিস মেঘনা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি আসলে কিভাবে চিন্তা করলেন যে আপনি আসবেন বা পলিটিক্সে আসবেন বা আপনার এই যে পলিটিক্সের যাত্রাটা শুরু হবে, এই যে এই শুরুর পথটা কিভাবে ছিল? আসলে পলিটিক্সের যাত্রা বলবো না, নির্বাচন করার একটা ইচ্ছা, এটা বলতে পারি। তবে সংসদে যাবার যে প্রক্রিয়া সেটাতে অংশগ্রহণ করার একটা সদ ইচ্ছা আমার অনেক দীর্ঘ সময় ধরে ছিল। তবে এখনই যে এই বছরই সেটা কাঙ্ক্ষিত রূপ লাভ করবে সেটার এক্সপেকটেশন ছিল না, কারণ আমাদের দেশে আসলে ইলেকশন কবে হবে, আদৌ হবে কি না, এগুলো নিয়ে অনেক প্রশ্ন ছিল। ফাইনালি হচ্ছে টাইমটা ম্যাচ হয়ে গেল এবং নিজের ভেতরও আসলে এই সমসাময়িক সময়ে একটা বোধ কাজ করছিল যে আমার দেশেও একটা ক্রাইসিস চলছে, নিজেও অনেক ধরনের লিগ্যাল হ্যারাসমেন্ট, স্টেট রিপ্রেশনগুলো ফেস করলাম। তখন মনে হলো যে আসলে অভিযোগ না করে সংস্কার করার দায়িত্বটা মনে হয় নেওয়া একটা উত্তম ডিসিশন হবে। তো ওই দেশ সংস্কারের নিয়ত থেকে আসলে নির্বাচনে প্রস্তুতি নেওয়া। একজন নারী হিসেবে এই হ্যারাসমেন্টগুলো কিভাবে বাংলাদেশে ফেস করেন এবং এই মোকাবেলা করার জন্য ভবিষ্যতে আপনি আসলে কি কি পদক্ষেপ নিতে চান? আলটিমেটলি না, যে কোনো ধরনের হ্যারাসমেন্টই একেবারেই যে নারী কেন্দ্রিক আমার কাছে মনে হয় না। আমার মনে হয় ইফ ইউ আর সামবডি হু হোল্ডস পাওয়ার, ইউ আর কাইন্ড অফ সেফ ইন সোসাইটি টু সাম এক্সটেন্ট। আর যার কাছে সেই পাওয়ারের স্ট্রাকচারে একটা বৈষম্যে সে অবস্থান করে, তার ক্ষেত্রে দেখা যায় সে হ্যারাসমেন্টগুলো অনেক ফেস করে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, একই সোসাইটিতে একই কাজ একজন অনেক ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির ছেলে বা মেয়ে করছে, তাকে দেখবেন সমাজ জবাবদিহিতার আন্ডারে আনছে না। আমরা এমন অনেক শিল্পপতির ছেলেদেরকে দেখি যে সে রাস্তায় হচ্ছে গাড়ি চালাতে গিয়ে মানুষের প্রাণ চলে যাচ্ছে, তার খুব বেশি হলে কি হয়, দুইটা সংবাদ, সে দেশের বাইরে চলে যায়, আইন তাকে মুক্তি দিয়ে দেয় কোনোভাবে। সেই অথচ একই দেশে একটা সামান্য ছোট অপরাধেও আপনি দেখবেন যে একটা ট্রাফিক পুলিশ পর্যন্ত রাস্তায় একটা রিক্সাওয়ালাকে মেরে রক্তপাত করে দেয় একেবারে সামান্য ছোটোখাটো ইস্যুতে। তো এই যে মানুষকে হ্যারাসমেন্ট করার যে তারতম্য, এটা আসলে আপনি কতটুকু সোশ্যাল পাওয়ার হোল্ড করছেন সেই সময় তার উপরে ডিপেন্ড করে। এটা নারী পুরুষের ব্যাপার না। আর ইনিশিয়ালি আমাকে একটা লিগ্যাল হ্যারাসমেন্ট করার চেষ্টা হয়েছে, সেখানেও আসলে যখন তারা রিয়েলাইজ করেছে যে ওই পাওয়ার সেগমেন্টেশনে আমি এত দুর্বল না, তখন দেখা গিয়েছে যে আমার উপরে লিগ্যাল রিপ্রেশনটা কমে এসেছে। কিন্তু সর্বোপরি যেহেতু সমাজে একটা পাবলিক ন্যারেটিভ তৈরি করার প্রচেষ্টা হয়েছিল, তাদের যে লিগ্যাল হ্যারাসমেন্টটা আসলে ভুল এটা ধামাচাপা দেওয়ার জন্য, সেইটা এখনো সময় লাগছে ক্লিয়ার হতে, বাট আলটিমেটলি ইট উইল ক্লিয়ার আপ। একজন সাধারণ নাগরিক হিসেবে এই ল এবং এনফোর্সমেন্ট দুর্বল ভূমিকা পালন করে, কেবলই আপনি বললেন। রাইট। এই নতুন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা আসলে কি কি করতে পারি যাতে এই পরিবর্তনটা আসে? কিছু কিছু জিনিস আসলে মানুষকে একটু কষ্ট করে শিখতে হবে। যেমন আমরা সবাই শুধু বলি সংবিধান মোতাবেক দেশ পরিচালনা করতে হবে, আবার কেউ কেউ বলে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। সো পিপল হ্যাভ দিজ এক্সট্রিম অপিনিয়ন্স, বাট ইফ ইউ আস্ক দেম ভাই সংবিধানে এই বিষয়ে কী লেখা, নোবডি নোজ।
সো আমাদের দেশে মানুষ কথা অনেক বলে, শেখে অনেক কম। সো আমার মনে হয় যে মানুষের নিজ নিজ আইনি অধিকার কি কি, বা আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন কাজটা লিগ্যাল, কোন কাজটা ইলিগাল, আমার কতটুকু ইন্ডিপেন্ডেন্স আমার রাষ্ট্রে আছে, একটু কষ্ট করে হলেও এই জিনিসগুলো জানার, শেখার চেষ্টা করতে হবে। যেমন আমি যখন একটা লিগ্যাল হ্যারাসমেন্ট ফেস করি, একদম সত্যি কথা বলবো, আমি অনেক কিছু জানতাম না। অনেক জায়গায় আমার জানার বোঝার একটা লিমিটেশন বা গ্যাপ ছিল। যেমন আমি দেখলাম অনেক নিউজ পেপারে লেখা যে উনি চাইলে আইনি সহায়তা নিতে পারে, কিন্তু বাস্তবতা ছিল আমাকে তো আমার পরিবার, আইনজীবী কারোর সাথে কোনো রকমের কন্ট্যাক্ট করতেই দেওয়া হচ্ছিল না, তাহলে আমি আইনি প্রতিকার সহায়তা কিভাবে পাবো? তো এই যে আমি তখন আওয়াজ তুলতে পারি যে দিস ইজ মাই রাইট, অথবা আমি কাউকে আমার ল্যাপটপ, আমার মোবাইলের পাসওয়ার্ড দিতে যে বাধ্য না। আমরা কিন্তু প্রায়ই দেখি যে চেক করে মানুষকে, এটা যে আসলে আমার অধিকারকে ব্যাহত করছে, আমরা অনেকেই সেটা জানি না। আবার রিসেন্টলি একটা দেখলাম যে মাদক নির্মূল অভিযানে একেবারেই পথচারীদেরকে চেক করছে গায়ে হাত দিয়ে, কিংবা মারধর করছে। এটা যে আসলে একটা বেআইনি কাজ, অনেক মানুষ কিন্তু সেটা বোঝে না। হ্যাঁ, ফলে দেখা যায় সোসাইটিতে একটা পাওয়ার ইমব্যালেন্স তৈরি হয়। যেই জায়গায় একটা আইনের লোককে আমাদের দেশের মানুষের ভরসা করার কথা, কোনো বিপদে তার কাছে যাওয়ার কথা, উল্টা তাকেই ভয় পাচ্ছে এবং সে এটা এনজয় করে। সে পুলিশের চাকরি কিংবা রাষ্ট্রের যে কোনো সিকিউরিটি এজেন্সির চাকরিটা সে এই স্বচ্ছ নিয়তে নেয় না যে আমি মানুষকে আসলে হেল্প করব। সেভাবে এখন থেকে তো মানুষ আমাকে সমীহ করে চলবে, আমি একজন বস হয়ে গেছি। হ্যাঁ, তো এই যে পাওয়ার ইমব্যালেন্সটা আমরা আসলে না জানার কারণে তৈরি করি, সেটা অনেকটা সলভ করা সম্ভব যদি আমি সৎ ইচ্ছায় শিখি এবং চেষ্টা করি অন্যকেও যতটা সম্ভব শেখানোর। মিস আর্থ বাংলাদেশে আপনি ইন্টারন্যাশনালি নিজেকে রিপ্রেজেন্ট করেছেন একজন বাংলাদেশের নাগরিক হিসেবে। এই যে ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেশন, এটা আপনাকে রাজনীতিতে কি ভূমিকা পালন করেছে, মানে রাজনীতিতে কি চেঞ্জেস এনেছে? যে কোনো ধরনেরই কম্পিটিশন যখন আন্তর্জাতিক হয়, দিস ইজ আ কাইন্ড অফ পাবলিক ডিপ্লোমেসি। এবং শুধু রাজনৈতিক বলবো না, রাজনৈতিক, কূটনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক সব জায়গাতেই বাংলাদেশের একটা ভালো পজিটিভ ব্র্যান্ডিং করার ক্ষেত্রে বা আমাদের দেশের একটা বৈশ্বিক সুন্দর ভাবমূর্তি তৈরি করার ক্ষেত্রে আমাদের দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক অঙ্গনে চলাফেরা করবে, এটা অনেক আবশ্যক। সেটা বিভিন্ন লিমিটেশনের কারণে সচরাচর হয় না। যেমন আমাদের দেশের যে কোনো সৌন্দর্য প্রতিযোগিতা, সেটার যে মেইন থিমটা, এটাই অনেক মানুষ বোঝে না। মানুষ ভাবে যে সৌন্দর্য প্রতিযোগিতা মানে হচ্ছে নায়িকা বা মডেল, এদের জায়গা। নো, দে আর রোল মডেলস। তাকে বাহ্যিক সৌন্দর্য হয়তো 20% থাকার বিষয়, কিন্তু তাকে এর বাইরেও 80% অ্যাডভোকেসি, সমাজের বিভিন্ন কাজের সাথে, ভালো কাজের সাথে সম্পৃক্ততা, তার প্রেজেন্টেশন, তার কথা বলার, তার জ্ঞান আহরণ করার ক্যাপাসিটি, অনেকগুলো বিষয় কিন্তু আসলে মার্কিং হয়। সেখানে সে দেখতে কেমন, ইটস অনলি 20%। এবং এই বাহ্যিক সৌন্দর্যটা কিন্তু গড়ে নেওয়া যায়। আমরা অনেক সময় ভাবি যে কেউ সুন্দর, কেউ অসুন্দর। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর না। এটা আপনি কিভাবে আপনি ড্রেস আপ করছেন, কি পশ্চারে আপনি চলাফেরা করছেন, বা বাইরের আরও অনেক এনহ্যান্সমেন্ট দিয়ে আপনি নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। আসলে কিন্তু এই যে ভেতরের সৌন্দর্য, মনের সৌন্দর্য, মেধা, এগুলোই কিন্তু আলটিমেটলি একটা কম্পিটিশনের জাজ হয়। সেখানে যদি বাংলাদেশ থেকে একটা হাইলি কোয়ালিফাইড পারসন ওই 80-90টা দেশের মধ্যে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে, তারা কিন্তু সারা জীবন মনে রাখবে যে বাংলাদেশের একজন পারসনকে দেখেছিলাম যে এরকম কোয়ালিফাইড ছিল। অ্যান্ড দ্যাট ইন দ্য লং রান ক্রিয়েটস আ ভেরি গুড ইমপ্রেশন ফর দ্য কান্ট্রি। এই ইমপ্রেশনের সাথে সাথে যেটা আমি বলতে চাই যে আমাদের এই যে গ্রামে বা মফস্বল শহরে এখনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা একজন নারী নেতৃত্ব উঠে আসবে, এই বিষয়টা নিয়ে আমরা বাংলাদেশিরা কিন্তু খুব বেশি ইনফ্লুয়েন্স না। ওকে, এই মফস্বল শহরে নারী জাগরণ কিভাবে তুলে ধরা যায় বা এর জন্য কি কি কাজ করা যায় বাংলাদেশে? আমি শুরুতে একটা কথা বলেছি না যে মানুষ আসলে নারী, পুরুষ, সাদা, কালো এগুলো বলে, হ্যাঁ, এগুলো সুপারফিশিয়াল ক্যাটাগরিজ, বাট অ্যাকচুয়ালি মানুষ দেখে ক্ষমতা নেই। আপনি যদি একটা ভালো ক্ষমতাবান পলিটিক্যাল পার্টি থেকে একজন নারী রিপ্রেজেন্টেটিভকেও পাঠান, আপনি দেখবেন সেই একই মানুষ যারা বলে নারীর নেতৃত্ব মানি না, তারাই গিয়ে তাকে ম্যাডাম করে পিছনে ফুলের মালা নিয়ে হাঁটবে। হ্যাঁ, এবং একই দল যারা হচ্ছে ধর্মের দোহাই দেয়,
সেই একই মানুষ দেখবেন একজন নারী প্রধানমন্ত্রীর সামনে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে ম্যাডাম বলে তাকে মেনে নিবে। সো দিস আলটিমেটলি জেন্ডার, রেস সব কিছু আছে, আমি সেটা অস্বীকার করছি না, হ্যাঁ, কিন্তু এগুলো অ্যাম্পলিফাইড হয় বেসড অন হু হোল্ডস দ্য পাওয়ার, দ্য হার্ড পাওয়ার টু বি অনেস্ট। এবং আমি যেটা মনে করি, যেহেতু আমি ইলেকশনে এবার পার্টিসিপেট করেছি, আমার দৃষ্টিতে একজন নারীর জন্য আসলে কিন্তু শহরের থেকে গ্রামে ইলেকশন করা কম্পারেটিভলি ইজি। এবং এটার একটা নৈতিক অনৈতিক দুই ধরনের কারণই আছে। আপনি গ্রামের যারা ভোটার, তারা ট্রেডিশনালি কালচারালি ইউজড হয়ে গেছে যে মানুষ ভোট কিনে টাকা দিয়ে। শহরের কিন্তু এটা অনেক সীমিত, শহরের সবাইকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, যেহেতু অর্থনৈতিকভাবে তারা একটু সমৃদ্ধ। এবং অনেক সময় দেখা যায় যেহেতু গ্রামের একেবারেই যদি আমি গ্রাম বলি, সেখানে যেহেতু শহরের অনেক ধরনের ফ্যাসিলিটিস পৌঁছায়নি, সেখানে একজন নারী নেত্রীও যদি পলিটিক্যালি তার দলীয় ক্ষমতা দেখে বলে যে এই ফ্যাসিলিটিস, এখানে একটা ব্রিজ, এখানে একটা রাস্তা আমি করে দেব, তখন সেই বেনিফিটটা পাওয়ার আশায় মানুষ নারী না হোক, কিন্তু এই নারীটা যে পাওয়ারটা রিপ্রেজেন্ট করে সেটার কারণেই তার আনুগত্য স্বীকার করে নেয়। কিন্তু শহরে কিন্তু আপনি এখানে রাস্তা করে দেবো, এখানে ব্রিজ করে দিব বলে লাভ নেই। শহরে আপনি দেখবেন, আমি যেই আসন থেকে দাঁড়িয়েছি ঢাকা 8, এটা তো স্বাধীনতা পরবর্তী আমাদের 54 বছর চলছে। তো এত বছরে তো বেশ কয়েকটা ইলেকশন হয়েছে, কোনো ইলেকশনেই কখনোই কোনো নারী এমপি এই আসন থেকে হয়নি। কিন্তু এটা ঢাকার একেবারেই হচ্ছে প্রাইমারি একটা এরিয়া এবং সেন্টার পয়েন্ট ইউ ক্যান সে। এবং আমরা ঢাকার মধ্যে বা সারা বাংলাদেশে সবচেয়ে বেশি এডুকেশনাল ইনস্টিটিউট, সবচেয়ে সচেতন নাগরিক যাদেরকে বলবো, তারা হচ্ছে ঢাকা 8-এ থাকে। তো তারাই তো আসলে উল্টো নারী নেতৃত্ব মেনে নিচ্ছে না এত বছর ধরে। সেখানে আমরা কত গ্রামাঞ্চল চিনি যেখানে নারী এমপি বা প্রশাসনের অন্য বিভিন্ন জায়গায় নারীরা ছিল লিডারশিপ পজিশনে। সো দিস ইজ নট অ্যাবাউট ভিলেজ অর সিটি, ইটস অ্যাবাউট আ পাওয়ার ডাইনামিক, যেটা হয়তো গ্রামের ক্ষেত্রে শহর থেকে একজন নারী গেলে অনেকটা সহজ এই পাওয়ারটাকে ব্যালেন্স করা, যেহেতু সে অলরেডি একটা প্রিভিলেজ লাইফ থেকে যাচ্ছে। শহরে আমি অন্য সব মানুষের গার্ডিয়ান হওয়ার বা অন্য সবাইকে প্রোটেক্ট করার, টেক কেয়ার করার ক্যাপাসিটি রাখি, এটা প্রমাণ করা একটা কমপ্লেক্স প্রসেস। এবং আপনি যদি একটা পাওয়ারফুল দল থেকে আসেন, যেহেতু আমাদের দেশের মানুষ বেশিরভাগই দলকানা, তখন একটু সহজ হয়, তারা ধরে নেয় যে উনি যাই হোক ওনার দল হয়তো এটা করতে পারবে। এই যে পাওয়ার ডাইনামিকের কথাটা বললেন, ঢাকা 8-এ মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেখানে আমাদের তরুণ নেতৃত্ব কালচারাল রেভলিউশনের কথা বলতে যে ওসমান হাদি শহীদ হয়েছিলেন। এটা কি এই পাওয়ার ডাইনামিকেরই ফল, নাকি এখানে ডিপ স্টেটের কোনো কিছু আছে? দেখুন, আমি একজন পলিটিক্যাল এডুকেটর হিসেবে যদি আপনাকে সত্যটাই বলি, আমার যারা ভিউয়ার এই সত্যটা গ্র্যাস্প করার জন্য তাদের যতটুকু পলিটিক্যাল অ্যাওয়ারনেসের প্রয়োজন, সেটা অনেকাংশে এখনও নেই। সো আমি সেই জায়গাটায় আসলে পোক করব না। তবে আমি এতটুকুই বলবো, আমাদের বাইরের দৃষ্টিতে যেইভাবে একটা জিনিস পেশ করা হয়, সবসময় বুঝবেন যে সেটা সত্য চেহারা না। হ্যাঁ, ট্রুথ হ্যাজ আ ওয়ে অফ কামিং আউট। আলটিমেটলি 5 বছর 10 বছর কিংবা যখন আমরা পৃথিবীতে থাকবো না, ইতিহাসের সত্যটা বের হয়ে আসতে বাধ্য। তবে এই মুহূর্তে মানুষকে যেভাবে বোঝানো হয় যে সে শুধুমাত্র ভারতীয় আধিপত্যের এগেইনস্টের কথা বলেছে বলে মারা গিয়েছে, কিংবা কালচারাল অ্যাগ্রেশন নিয়ে কথা বলেছে বলে মারা গেছে, এগুলোর কোনোটাই সত্যি না। কারণ বাস্তব সত্যি হচ্ছে, যেদিন তিনি মারা গিয়েছেন তার আগের দিনও তিনি এই রাষ্ট্রের কাছে এমন গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না। এবং আপনারা অলরেডি একটা ইলেকশন দেখেছেন, সেই ইলেকশনে যদি তিনি পার্টিসিপেট করার সুযোগও পেতেন, এবং আমি আসলেই আমার খারাপ লাগে যে অ্যাটলিস্ট সুযোগটা পাওয়া তার নাগরিক অধিকার ছিল। জীবিত থাকাটা তো তার একটা যে কোনো মানুষের অধিকার, সেই অধিকারটা নষ্ট হয়েছে, এটার জন্য আমার খারাপ লাগে। কিন্তু উনি যদি জীবিত থাকতেনও এবং এই ইলেকশনে পার্টিসিপেট করতেন, তাহলেও এখানে যে জয়ী হয়েছে সেই জয়ী হতো, তিনি জয়ী হতেন না। এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, এখন মানুষ মারা গেলে তখন তার জন্য আমাদের সহানুভূতি বেড়ে যায়, কিন্তু জীবিত থাকতে আমরা মানুষকে কদর করি না, এটা আপনাকে মেনে নিতেই হবে। আর আমি এটা মেনে নিচ্ছি যে তার মৃত্যুর পিছনে নিশ্চয়ই একটা কারসাজি ছিল, তবে সেই কারসাজিটা হয়তো আমাদের কাছে যেরকম খুব ড্রামাটিক্যালি বা ইন্সপায়ারিং ওয়েতে প্রেজেন্ট করা হয় সেরকম কিছু না।
বর্তমান ইলেকশন বা Yes. বর্তমান রাজনীতির দুনিয়ায় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম বা সোশ্যাল মিডিয়াটা কিভাবে ভূমিকা পালন করে? Social media shapes public perception. হ্যাঁ, social media does not control power structure. আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া দেখে ভাবি যে এটার প্রভাবেই মনে হয় আমাদের রাষ্ট্র পরিচালনার উপরে গিয়ে পড়ছে। আসলে সেটা সত্যি না। সোশ্যাল মিডিয়াতে যেটা করা হয়, রাষ্ট্রের শক্তির পেছনে যারা কলকাঠি নাড়ে, তারা তাদের নিজস্ব ডিসিশনগুলো মানুষকে ভালো দৃষ্টিতে দেখানোর জন্য মানুষের যে পাবলিক পারসেপশনটা তৈরি করে, এটা তারা খুব সুন্দর করে কন্ট্রোল করে। এবং আপনি যদি সাইকোলজিক্যালি বোঝার চেষ্টা করেন, একটা খারাপ কাজ আপনার সমাজে হচ্ছে, আপনি যদি দেখেন 10 জন মানুষ এটা বাহবা দিচ্ছে, আপনার এটা বলতে শঙ্কা হবে বা অস্বস্তি ফিল হবে যে এটা তো খারাপ। কারণ আপনি দেখছেন 10 জন মানুষ বলছে বাবা খুব ভালো কাজ। যেমন সতীদাহ প্রথা একসময় আমাদের সমাজে প্রচলিত ছিল, যে স্বামী মারা গেলে বউকেও তার সাথে জ্বালিয়ে দিচ্ছে। এখন শুনলে মনে হয় এত ভয়াবহ জিনিস কিভাবে প্রচলিত ছিল, কিন্তু এটা কি খুবই স্বাভাবিকভাবে সেই নারীর পরিবার সবাই করতো না এক সময়? তখন তার কাছে মনে হতো আরে সমাজের হাজার হাজার মানুষ এটাকে স্বীকৃতি দিচ্ছে, তারা এটাকে খুবই রোম্যান্টিসাইজ করে একটা অনেক ভালো ধর্মীয় কাজ হিসেবে পেশ করছে। ওইটা যে ভালো না, এটা বলার তো আসলে সেই সাহস বা স্বস্তির জায়গা থাকতো না। সোশ্যাল মিডিয়াটাকে করে কি এখন এই খারাপ কাজগুলোকে সবাই মিলে বাহবা দেয়, কিংবা তার যে কাজটা করার ইচ্ছা, যেই মানুষটাকে নিচু করার ইচ্ছা, অনেকগুলো বট আইডি, অনেকগুলো নিজেদের ফেক আইডি, অনেকগুলো গ্রুপ মিলে দেখা যায় 500-1000 কমেন্ট করে তার যাকে পজিটিভ বলার ইচ্ছা বলে, যাকে নেগেটিভ বলার ইচ্ছা বলে। আমি সাধারণ মানুষ যখন সোশ্যাল মিডিয়া খুলি, দেখি আরে 1000 মানুষ এটা সাপোর্ট করছে, আমার কাছে মনে হয় তাহলে মনে হয় ঠিকই হবে। 1000 মানুষ এটা নিয়ে খারাপ কথা বলছে, প্রোটেস্ট করছে, আমার কাছে মনে হয় আমি যদি প্রোটেস্ট না করি ওরা তো আমাকে খারাপ বলবে। তো এই যে আপনি পারসুয়েডেড হচ্ছি, এই পারসুয়েশনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা ভালো ভূমিকা এখন রাখে। কিন্তু আলটিমেটলি যারা এই পপেটের মতন আসলে সব কিছু কন্ট্রোল করে, সে যেটা ডিসাইড করে সেটাই ইমপ্লিমেন্টেশন হয়। কিন্তু আপনার আমার প্রতিবাদ করার কিংবা এটার গ্রহণযোগ্যতা তৈরি করার যে জায়গাটা, সেটা তারা পারসেপশনে কন্ট্রোল করে নেয় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। একটি শিশু জন্ম নেওয়ার পর থেকে এই যে পাওয়ার ডাইনামিক, তারপরে এই যে পলিটিক্যাল ফেয়ারনেস, আরও বলতে পারেন যে তাদের যে একটা এভুলেশন হয় বাংলাদেশে, এখানে যদি সাইকোলজিক্যাল রেভলিউশনটা না হয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে কি আমরা এইভাবেই শুধু গণ অভ্যুত্থানই করতে থাকবো, নাকি একটা চেঞ্জেস আসবে? বা শিশুদের থেকে শুরু করে এই জেনজি, পরের জেনারেশন, এদের একটা চেঞ্জেস আনা দরকার, কি বলে মনে করেন? দেখুন, পৃথিবীতে অনেক দেশ আছে যারা স্বাধীন হয়েছে 10 বছর আগে। আমাদের স্বাধীনতার বয়স 54 বছর। আমরা কিন্তু ইয়াং তরুণ দেশ না, আমরা বার্ধক্যে চলে যাচ্ছি। হ্যাঁ, সো আই থিঙ্ক কখনো কখনো আমরা বলি যে দিস ইজ হাই টাইম। বাংলাদেশের ক্ষেত্রে উই আর অলরেডি লেট। রানিং আউট অফ টাইম তো হচ্ছে কমই বলা হয়। উই অলরেডি আর লেট ইন রিফর্মিং দিস কান্ট্রি। এবং অনেক যুদ্ধ দেখলাম, গণ অভ্যুত্থান দেখলাম, এবং এই যে সরকারের যে হচ্ছে ক্ষমতার হাত বদল হওয়া, এটা নির্বাচনের মাধ্যমে বা মাস আপরাইজিংয়ের মাধ্যমে আমরা অনেকবার দেখেছি, একবার না। সো সিস্টেমিক্যালি তো এটা হচ্ছেই দীর্ঘ সময় ধরে। এখন সামনেও যদি আমরা নিজেদেরকে আসলে সঠিকভাবে সংস্কার না করি, এর চেয়ে খারাপ কিছুও থাকতে পারে। মানে আপনি যে বলবেন সারা জীবন গোলক ধাঁধাই থাকবে, আরও খারাপ কিছু হতে পারে, আরও অনেক খারাপ কিছু হওয়া সম্ভব। এবং আমাদের দেশ সারা জীবন স্বাধীন থাকবে সেটারও গ্যারান্টি কি? এবং অনেক ক্ষেত্রে হয়তো যদি সামনাসামনি যুদ্ধ হয়, সামরিক যুদ্ধ হয়, তখন সেটা মানুষ বোঝে যে এখন যুদ্ধের সময়। কিন্তু যেই যুদ্ধটা আসলে সাইবার ওয়ারফেয়ার হচ্ছে, এই যে সত্যকে মিথ্যার মতো উপস্থাপন, মিথ্যাকে সত্যের মতন, যে সত্য বলছে তাকে ভিলেন হিসাবে রিপ্রেজেন্ট করা, যে মিথ্যা বলছে তাকে ন্যাশনাল হিরো হিসাবে প্রেজেন্ট করা, এটা তো একটা বিশাল ওয়ারফেয়ার অলরেডি হচ্ছে। এবং যেই জিনিসটা আপনাকে জোর করে মেরে টর্চার করে মানুষ পারছে না অ্যাকসেপ্ট করাতে, তার তো আপনাকে সাইকোলজিক্যালি প্রোগ্রাম করে সেটা অ্যাকসেপ্ট করে ফেলছে। তো আপনি যে আসলেই একটা স্বাধীন দেশে থাকেন, এটা কীভাবে বুঝতে পারছেন? আপনার সমস্ত চয়েসেস যদি প্রি ডিজাইনড, প্রোগ্রামড, অ্যাপ্রুভড বাই সামবডি এলস হয় ইনস্টেড অফ দি ইন্টারেস্ট অফ ইয়োর ওন কান্ট্রি, ইয়োর ওন পিপল, তাহলে আপনি কীভাবে এটাকে স্বাধীনতা বলেন? আমার দেশের নাগরিক ইন্টারেস্টে আমার দেশ কাজ করে,
নাকি আসলে বিদেশিদের ইন্টারেস্টে আমাদের নাগরিকদেরকে দিয়ে কাজ করায়। এবং আমরা সবসময় শুধু ভারতীয় আধিপত্য নিয়ে কথা বলি। আপনি আমাকে একটা দেশের নাম বলেন, হ্যাঁ, জাস্ট ওয়ান কান্ট্রি যেটা আসলে বাংলাদেশের বন্ধু দেশ আমাদের উপরে আধিপত্য বিস্তার করে না। ফাইন্ড আউট ওয়ান কান্ট্রি ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। পৃথিবীতে দেশের সংখ্যা তো কম না, আপনি আমাকে একটা দেশ বলবেন যে বাংলাদেশের অবস্থান এই দেশের চেয়ে বেটার এবং এই দেশকে ট্রাস্ট করে আমরা সামনে আগাতে পারবো। দেয়ার ইজ নান। তা আমার দেশের এই অবস্থা থাকলে আমি কিভাবে নিজেকে স্বাধীন দেশ বলি? ইন থিওরি উই আর, ইন প্র্যাকটিস উই আর নট। এই বাংলাদেশের পরিবর্তনের জন্য বা ঢাকার পরিবর্তনের জন্য আপনি মেয়র ইলেকশন করতে যাচ্ছেন, ইচ্ছা পোষণ করেছেন। এই ঢাকা শহরের ডেঙ্গু প্রবলেম থেকে শুরু করে ময়লা আবর্জনার প্রবলেম থেকে শুরু করে হাজারোটা প্রবলেম, এক্স্যাক্টলি, এই প্রবলেমগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন, মেনটেন করবেন এবং কিভাবে আমাদেরকে একটা ভালো ঢাকা উপহার দিতে পারেন? আমার জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও আমি এটা নিয়ে কিছুটা কথা বলেছিলাম যে আমার আলটিমেট গোল হচ্ছে ঢাকাকে নিরাপদ করা এবং কোনোদিন যদি সুযোগ পাই এটার বিস্তার ঘটানোর চেষ্টা করব বাংলাদেশকেই নিরাপদ করতে। যাত্রাটা শুরু হয়েছিল ঢাকা ৮ দিয়ে, খুবই সীমিত একটা জায়গা। এখন মেয়র ইলেকশনে আসলে আমার কাজের গণ্ডি আরও বেড়ে যাচ্ছে, যেহেতু ঢাকার একটা বৃহত্তর অংশে কাজ করার সুযোগ হয়তো হতে পারে। সেখানে নিরাপত্তা বলতে সব ধরনের নিরাপত্তা, মানসিক, শারীরিক, আমি বলবো যে সাংস্কৃতিক, সব দিক থেকেই ঢাকাকে নিরাপদ করা। এটা বলতে আমি যা বোঝাচ্ছি, আপনি যেমন খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন মশা। আপনি আমাকে বলেন যে এত সাধারণ একটা বিষয়ে আমাদের শহরের কম তো না, বিশাল বিশাল ফান্ডিংয়ের প্রজেক্ট হয়, এই বিষয়টা কিভাবে সলভ হচ্ছে না, এত বছরে হচ্ছে না? মানে এটা কি হাস্যকর না? এটা কি এমন কোনো সমস্যা যেটা সলভ করতে গেলে আমার দেশের রাজস্ব ভাণ্ডার শেষ হয়ে যাবে, কিংবা তার সলিউশন এত কমপ্লিকেটেড যে আমার বিজ্ঞানীরা দিতে পারছে না, এমন কোনো সমস্যা না? তাহলে এটা কেন সলভ হচ্ছে না? একান্তই হচ্ছে নেগলিজেন্স অফ ডিউটি, অবহেলা, এবং সবসময় দেশের স্বার্থ, শহরের স্বার্থের উপরে ব্যক্তি স্বার্থকে রাখা। এবং কাজের ক্ষেত্রে আসলে রাষ্ট্র যতটুকু আমাদের ফান্ডিং রাখে, রিসোর্স রাখে, সেটা পুরোপুরি আসলে শহরের কাজে ব্যবহার না করে নিজের পকেট ভারী করার যে টেন্ডেন্সি, এগুলোর কারণেই মূলত আমাদের এই সমস্ত সমস্যা সলভ হয় না। আরও একটা বিষয় হচ্ছে যারা রাজনীতি করে আমাদের দেশে তারা ম্যাক্সিমামই বেকার এবং খুব যে আসলে ওয়েলদি ফ্যামিলি থেকে জেনারেশনাল প্রপার্টিজ আছে তেমনও না। আপনি দেখবেন একেবারেই হচ্ছে মাঠ পর্যায়ে তো একটা ভালো শব্দ, আমরা তো মাঠের মানুষকে চাই, সেই শব্দটাও আমি বলবো না, যে একেবারেই হচ্ছে যেই ছেলে বা মেয়ের কোনো ভিত্তি ছিল না তারাই কিন্তু হচ্ছে ক্ষমতায় গিয়ে দেখবেন যে একেবারে লাট বাহাদুর হয়ে যাচ্ছেন সবাই। তারা যে রাজনীতিটা পরিচালনা করছে, এত এত কর্মীকে নিজেদের আওতায় নিয়ে আসছে, এই খরচের টাকাটা কে দিচ্ছে, কোথা থেকে আসছে? এটা দিচ্ছে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা, বিভিন্ন ধরনের মাফিয়ারা, বিভিন্ন ধরনের হচ্ছে অনৈতিক কাজে লিপ্ত যেই সমস্ত ব্যবস্থা আছে, প্রস্টিটিউশন, মাদক, এমনকি অনেক খুন খারাপিও করে, নোংরা কাজ করে, সেই যে মহলগুলো আছে তারাই কিন্তু আসলে এই সমস্ত রাজনীতিবিদকে টাকা দিচ্ছে, ফান্ডিং করছে। তো তাদের উপর নির্ভরশীল যে ব্যক্তি, সে কেমন করে দেশ শহর সংস্কার করবে? সে চাইলেও দেশের থেকে, শহরের থেকে তার নিরাপত্তার নিশ্চয়তার জন্য এই সমস্ত খারাপ অসাধু প্রক্রিয়াকে সরিয়ে দিতে পারবে না, কারণ তার সার্ভাইভাল মেকানিজমই হচ্ছে এগুলোকে স্টেবল রাখা। তো আমার ক্ষেত্রে আমি যে এসেছি এখন একেবারেই দেশ পরিচালনার নিয়ত নিয়ে, আমার তো এই বাধ্যবাধকতাগুলো নেই। না তো আমার ইনকাম করার জন্য প্রয়োজন হচ্ছে যে রাষ্ট্রের রিসোর্স আমার নিজের পকেটে ভরতে হবে, সেটার আমার কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকুই দিয়েছে পরিবার থেকে, আমার বংশ পরম্পরায় যতটুকু পেয়েছি, কোনো কাজ যদি নাও করি জীবনে, তাও মোটামুটি খেয়ে পড়ে থাকতে পারবো আলহামদুলিল্লাহ। তারপরে বেঁচে থাকতে হলে, সুস্থ থাকতে হলে আপনাকে মানবিক সুন্দর কাজ কিছু না কিছু তো করতে হবে। এবং এই যে রাজনীতিবিদ হয়ে অন্যের আন্ডারে চলার যে একটা সিস্টেম, টেন্ডেন্সি, আমার ক্ষেত্রে তো উল্টোই। আমার ক্ষেত্রে তো আমি উল্টো সাহসের সাথে অনেক ক্ষমতাশীলদেরকেও হচ্ছে পতন করাতে পেরেছি। তো সেখানে আমার জন্য হয়তো এই ছোট ছোট যে অবস্ট্যাকেলগুলো আছে শহরে, তাদেরকে ফেস করা খুব একটা ডিফিকাল্ট হবে না ইনশাল্লাহ, আল্লাহ যদি সাথে থাকে। আমি আমার শহরে নিরাপত্তার জায়গায় একেবারেই হচ্ছে হার্ড লাইনে কাজ করব।
যেহেতু আমি নিজে একজন নারী, সবার আগে আমার প্রায়োরিটি হচ্ছে আমার শহর নারীদের জন্য 100% নিরাপদ হবে। কোনো নারী দিনে হোক রাতে হোক, সে ইউরোপের এমনকি মিডল ইস্টেরও যেই জায়গাগুলো হচ্ছে নিয়ন্ত্রিত, সেখানে যেরকম চাইলে রাত 2টা বাজে বের হয়ে একটা রাস্তায় জগিং করে আসা যায়, সেখানে কখনোই মনে হবে না যে কেউ আমাকে আক্রমণ করতে পারে। যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকলে সেটা সম্ভব, ইনশাল্লাহ আমার অ্যাকচুয়াল ইন্টেনশন হচ্ছে সেটা আমার ঢাকায় করে দেখানো। এটার জন্য অনেক ধরনের সিসিটিভি, এটার জন্য অনেক ধরনের প্রশাসনিক গার্ড দেওয়ার ব্যবস্থা, এটার জন্য আমার শহরের অনেক স্ট্রাকচারাল মেকানিজমে পরিবর্তন আনা, এবং যা যা করার প্রয়োজন, যেই সমন্বয় করা প্রয়োজন, সেটা করতে আমি নিজে 100% প্রস্তুত, মানে আমি নির্ভয়ে প্রস্তুত। এবং আমাদের পাবলিক ট্রান্সপোর্টগুলো অনেক নারী ব্যবহার করে না, কারণ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে গেলে তাকে বিভিন্ন ধরনের ব্যাড টাচের শিকার হতে হয়। এটা যেন কোনোভাবেই কোনো নারী ফেস না করে, সেটার যে মেকানিজম হওয়া প্রয়োজন, যে জবাবদিহিতার জায়গা হওয়া প্রয়োজন, সেটা এনশিওর করার জন্য আমি 100% প্রতিজ্ঞাবদ্ধ। এবং আরেকটা বিষয় হচ্ছে, কোনো নারী, আল্লাহ না করুক, আমাদের দেশে আমরা এখন দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল অ্যাগ্রেশনের কারণে একেবারেই হচ্ছে অনেক খারাপ কিছু ফেস করছে। সেক্ষেত্রে এগুলো কেন হচ্ছে সমাজে? কারণ নারীরা নিজেরা লজ্জায় যাচ্ছে না আইনের কাছে। আইনের কাছে গেলে আইনও আসলে ক্ষমতাশীলকে সাপোর্ট করছে, নারীকে সাপোর্ট না করে। আমি যদি ইনশাআল্লাহ কোনো দিন সেই রাষ্ট্র ব্যবস্থার কোনো ক্ষমতার জায়গায় বসি, যেখানে আমার নিয়ন্ত্রণ আছে এই বিষয়ে, কোনো নারীকে আমি যদি দেখি যে সে জাস্টিস সিক করে পাচ্ছে না, যে তার মামলা নেওয়া হচ্ছে না, কিংবা নিলে সেটা কোর্টে কোনো ডিউ প্রসেসে হেলাফেলা করা হচ্ছে, আমি নিজে পরিবারের মতন তার পাশে এসে দাঁড়াবো যে আমার সামনে এটা সলভ করো। বিকজ যেহেতু আমাদের রাষ্ট্র ব্যবস্থাই এমন হয়ে গিয়েছে যে ক্ষমতার প্রেশার না আসলে কেউ নড়ে না, সেই প্রেশার পার্সনটা আমি হতে চাই যে পুশ করবে, ইউ হ্যাভ টু প্রোভাইড জাস্টিস। আর এই ধরনের ব্যবস্থায় যেখানে নারী নিরাপদ, সেখানে পুরুষের নিরাপত্তা নিয়ে প্রশ্নই ওঠে না। আপনি অনেক পুরুষ বলে আপনি পুরুষদের জন্য কাজ করবেন না। যেই সমাজ ব্যবস্থাতে পুরুষ নিরাপদ, কারণ পুরুষের এমনিও মাসল পাওয়ার আছে, আমাদের সমাজটা ডিজাইনও করা হয়েছে আসলে পুরুষকে মাথায় রেখেই, এটা অনেকে ধরতে পারে না। দেখবেন আমাদের রাস্তা পারাপার হওয়ার যে পেভমেন্টগুলো, কিংবা আমাদের বাসে যে হচ্ছে যে জিনিসটা ধরে আমরা দাঁড়াই স্টেবিলিটির জন্য, প্রত্যেকটা জিনিসই, কিংবা একটা চেয়ার, আসলে কিন্তু পুরুষের দৈহিক গঠন অনুযায়ী সব কিছু বানানো। হ্যাঁ, এগুলো নারীর জন্য সেইভাবে ডিজাইন করা না। সো আমি যে রাষ্ট্রকে পুরুষের জন্য নিরাপদ করছি, সেটা নারীর জন্য নিরাপদ নাও হতে পারে। কিন্তু আপনি যদি নারীর জন্য নিরাপদ করেন, তাহলে প্রশ্নই ওঠে না যে সেখানে পুরুষের নিরাপত্তার কোনো অভাব হবে, বিকজ দিস ইজ এক্সট্রা সিকিউরিটি, ইটস নট জাস্ট দ্য নর্ম। যে প্রশ্নটা ছিল যে অর্থায়ন ছাড়া রাজনীতির প্রভাব কি আসলে বিস্তার করা সম্ভব হয়? নো, নট টু ইটস ফুল ক্যাপাসিটি। আপনি অর্থায়ন ছাড়াও কিছু ক্ষেত্রে প্রভাব তো বিস্তার করতে পারেন। আমি যদি এটাকে 100% একটা জার্নি মনে করি, যেমন আমাকে নিয়ে পজিটিভ নেগেটিভ যত নিউজ বা চর্চা হয়, আমি তো এখানে কোনো দিন 1 টাকাও ঢালিনি। অনেক প্রবীণ রাজনীতিবিদেরও হয়তো এই পরিমাণের ট্র্যাকশন পেতে সোশ্যাল মিডিয়া বা নিউজের হয়তো কোটি কোটি টাকা স্পেন্ড করতে হবে। বাট আমি যদি আমাকে নিয়ে করা কন্ট্রোভার্সিগুলো দেখে হাল ছেড়ে দিতাম, দমে যেতাম, তাহলে কিন্তু এটা এত কনসিস্টেন্টলি এত দিন ধরে বজায় থাকতো না। এরকম অনেক হয়েছে যে মানুষ মনে করেছে এবার মেঘনা আলমের হাইপ শেষ, একবার দুইবার না, অনেকবার। হ্যাঁ, বাট দ্য হাইপ হ্যাজ বিন কনসিস্টেন্ট। তো এখানে কিছু স্ট্র্যাটেজির প্রয়োজন হয়, হাল ছেড়ে না দেয়া, এবং যে কোনো ধরনের জাজমেন্ট, যে কোনো ধরনের ক্রিটিসিজমকে ভয় পেয়ে নিজেকে আসলে আইসোলেটেড করে না ফেলা, এই ব্যাপারগুলো থাকে। এখন রাজনীতির ক্ষেত্রে অর্থায়ন একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 100%-এর হয়তো 50%ই অর্থায়ন পেলে সহজ হয়ে যায়। আজকে যদি কোনো রাজনীতিবিদের কাছে 4-5 কোটি টাকা থাকে, সে এটা মিডিয়াকে দিয়ে দিলে সে হয়তো 2 দিনে আমার থেকে বেশি নিজের প্রচারণা করে ফেলতে পারবে, যেটা এই ইলেকশনে করেছে অনেকে। অনেকের কাছে মনে হয় যে এই ব্যক্তি মনে হয় খুব জনপ্রিয়, খুব মজার, ইন্টারেস্টিং, এই জন্য তাকে সব মিডিয়া কভার করছে, আমাদের সবার ভালো লাগছে। সেটা না, সত্যি হচ্ছে তাকে একটা বিশাল দল কয়েক কোটি টাকা দিয়ে
তার প্রমোশন করাচ্ছে, যে কারণে সব সময় তার ফেস সব জায়গায় আপনার সামনে, এবং এমনভাবে প্রেজেন্ট করাচ্ছে পজিটিভলি, আপনি ভাবছেন খুবই লাইকেবল পারসন। তো এই যে মাত্র 2 দিনে সে এত দিনের যে হাইপ সেটা ক্রস করে ফেলেছে, সে তো এখানে মানি ইনভেস্ট করেছে বলেই এটা সম্ভব হয়েছে। তো অর্থ অনেক কাজকে সহজ করে দেয়, কিন্তু অর্থায়ন আপনি যতখানি প্রয়োজন সেটা পাচ্ছেন না বলে আপনি যদি কাজ বন্ধ করে দিয়ে বসে থাকেন রাজনীতিতেও, তাহলে তো আপনি আরো কয়েক কদম পিছিয়ে গেলেন। কিন্তু যার অর্থ আছে তার উদ্দেশ্যে পৌঁছাতে তার হয়তো 1 সপ্তাহ লাগবে, আমার যদি অর্থ না থাকে আমার হয়তো 1 মাস 2 মাস 1 বছর লাগবে, কিন্তু আমি আমার উদ্দেশ্যে টিকে থাকলে পৌঁছাবই। সো অর্থায়ন সব কিছুই যে ইলিগালি হয় তা তো নয়, লিগালি এথিক্যালি যতটা যেই জায়গা থেকে সাপোর্ট আনা সম্ভব, যতটা ইনকাম করে আনা সম্ভব, আমি আমার দলীয় কর্মীদেরকে সবাইকে বকশিস দেওয়ার কালচার বদলে যদি সবার জন্য একটা কর্মসংস্থান করার উদ্যোগ নিতে পারি, তাদেরকে দিয়ে একটা খোঁজ করাতে পারি যে কোন প্রসেস থেকে আমরা আসলে নৈতিকভাবে আমাদের রাজনীতিটাকে অর্থায়ন করতে পারি, তো সেটা হয়তো দীর্ঘমেয়াদী একটু কষ্টসাধ্য, কিন্তু সেটা সম্ভব, অসম্ভব না। কিন্তু পুরনো বন্দোবস্তে বাংলাদেশে অর্থায়ন এই ব্যাপারটা তো কন্ট্রোল করে বিজনেসম্যানরা। ইটস দ্য সেম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা বাংলাদেশের কিন্তু সে কি তার ব্যবসাকে প্রভাবিত করার জন্য কাজটা করছে না? পলিটিশিয়ানরা তাহলে পুতুল হয়ে থাকছে না? ইয়েস, ইটস আ ইউনিভার্সাল ইস্যু। এবং আপনাকে এটা আপনি ধরে নিচ্ছেন কেন যে পলিটিশিয়ানরা দরবেশ হবে? আমরা কি কোনো দরবেশ পলিটিশিয়ান দেখেছি? একজন ছিলেন দরবেশ, তিনি মনে হয় জেলে আছেন এখন। আমরা দরবেশদেরকে রাজনীতিতে আসতে দেখিও না, আসার কথাও না, কারণ এটা রাষ্ট্র পরিচালনা করার একটা ব্যবস্থা, যার মধ্যে আপনি একজন সাধারণ মানুষ মেয়র ইলেকশন করতে যাচ্ছেন, তাহলে এই যে পাওয়ার পলিটিক্স বা বিজনেস পলিটিক্স এর মধ্যে না ঢুকে আপনি কিভাবে ওই ক্রাউন এস্টাবলিশমেন্টটা করবেন? এই কারণেই আমি বলেছি যে এটা একটা কষ্টসাধ্য দীর্ঘমেয়াদী কাজ, কিন্তু এটা অসম্ভব না। আমরা যে ভয় পেয়ে বসে থাকি কিংবা আমরা এই কষ্টটা করতে চাই না, আমরা চাই সব কিছু সহজে পেয়ে যাব জীবনে। যে আমার 2 দিন আগে আমার কন্ট্রোভার্সি হয়েছে, 2 দিন আগে আমাকে স্টেট রিপ্রেস করেছে, 2 দিন আগে আমাকে নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে, এখন আমি সব কিছু শেষ হয়ে গেছে, এগুলো আর জীবনে ঠিক করতে পারবো না, এই ভয়ে এই দুঃখে আমি বাসায় বসে থাকলাম, তাহলে তো সেই ন্যারেটিভটা স্ট্যাবলিশ হয়ে গেল। কিন্তু আমি যখন আমার কাজ নিয়ে সমাজের কাছে আসব, যেই সিস্টেম দিয়ে মানুষ আমাকে চিনেছে, একই সিস্টেম দিয়ে তারা যখন আস্তে আস্তে আমার কাজগুলোকে চিনবে, আমার সমাজের কন্ট্রিবিউশন কি সেই জিনিসগুলো চিনবে, ওভার টাইম তারা রিয়েলাইজ করবে যে না, ওনাকে নিয়ে আসলে ভুল তথ্য ছড়ানো হয়েছিল। এই ধৈর্যটা তো আমার রাখতে হবে, এটা তো একদিনের বিষয় না। এবং নেগেটিভ মার্কেটিং যত কুইকলি স্প্রেড হয়, পজিটিভলি মানুষকে ইনফ্লুয়েন্স করতে তার চেয়ে অনেক বেশি সময় লাগে। মানুষকে ঘৃণা করা খুব সহজ, কিন্তু আপনি যাকে ভালোবাসেন তাকে ওভার টাইমই ভালোবাসেন, এবং সেই ভালোবাসাটা স্থায়ী হয়। কেউ যদি আমাকে আজকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, এটা স্থায়িত্ব অনেক সীমিত। নেক্সট দিনই কোনো কিছুতে আমাকে নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হবে, বলবে খারাপ, হ্যাঁ, কিন্তু সে যদি ওভার টাইম আস্তে আস্তে আমার পরিচয় জেনে আমাকে ট্রাস্ট করে, আমাকে ভালোবাসে, আমাকে জনপ্রতিনিধি হিসাবে অ্যাকসেপ্ট করে নেয়, সেই অ্যাকসেপ্টেবিলিটিটা হয়তো অনেক অর্থ দিয়েও কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সো এই ধৈর্যটা রাজনীতিবিদের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে পেশেন্স, ওয়েটিং ফর ইয়োর টাইম। আজকে যার সময় আছে, আমি সারাদিন বসে তাকে গালিগালাজ করতে পারি, তাতে আমার জনপ্রিয়তা বৃদ্ধি হতে পারে, হ্যাঁ, ধারণা অনুযায়ী, কিন্তু এই জনপ্রিয়তার আসলে কোনো ভ্যালু নেই। তারা হয়তো এন্টারটেইনড হবে, 2টা হাততালি দিবে, হাসবে। আমাকে নিয়ে আমি যদি খুব বেশি আসলে বিরোধ শত্রুতার চেষ্টা করি, দেখা যাবে যেই সুযোগগুলো আমার পাওয়ার কথা বা দেশের কাজের যেই জায়গাতে আমি অন্যের সাথে কোলাবোরেট করে কাজ করতে পারবো, সেই সুযোগগুলো সীমিত হয়ে যাবে, কারণ তারা চাবে না আমার সাথে কাজ করতে। সো এই জায়গাগুলোতে কৌশলী হওয়া, শত্রুকেও কোনভাবে ম্যানেজ করে আপনি দেশের কাজটা উদ্ধার করতে পারবেন, এটাও কিন্তু একটা রাজনীতিবিদের বিশাল কোয়ালিটি। এটাই অ্যাকচুয়ালি কূটনীতি। ডিএসকেলেট করাই হচ্ছে একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় পরিচয়। যে একটা সিচুয়েশনকে আরও বেশি এসকেলেট করে ফেলে, আরও বেশি ওয়ার্স করে ফেলে, শত্রুতা বৃদ্ধি করে ফেলে, সে তো আসলে রাজনীতি বোঝে না। এই নির্বাচনে আমরা বেশ কিছু নতুনত্ব দেখেছি, যেমন ক্রাউড ফান্ডিং, অনেক তরুণ নেতৃত্ব ক্রাউড ফান্ডিং বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফান্ডিং এর একটা ব্যবস্থা করেছে। তারা পাওয়ার পলিটিক্স বা বিজনেস পলিটিক্স থেকে বের হয়ে আসতে চেয়েছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এটা কি নতুন শুরু? অ্যাজ লং অ্যাজ ইটস ডান এথিক্যালি, এবং আমাদের ইলেকশনের যে রুলসগুলো আছে
ইলেকশনের যে অ্যানাউন্সমেন্ট কাট অফ ডেটগুলো আছে যে এই সময়ের আগে আপনি প্রচারণা করতে পারবেন না, এই সময়ের পরে করতে পারবেন না, অ্যাজ লং অ্যাজ এই সিস্টেমগুলো তারা ফলো করে করছে, ট্রান্সপারেন্টলি করছে এবং আসলে এই আর্থিক সংযোগটা ভালো কাজের জন্য করছে, দিস ক্যান বি অ্যাপ্রিসিয়েটেড। বাট এখানে অনেক লুপ হোলসও থাকে যে এমন যদি হয় যে আসলে ক্রাউড ফান্ডিংটা হচ্ছে একটা কালো টাকা সাদা করার প্রসেস, কারণ আসলে জনগণের কি এত টাকা আছে যে তারা 2 দিনে আপনাকে সবাই একেবারে আপনাকে এত ভালোবেসেছে যে সব টাকা দিয়ে আপনার ইলেকশন ক্যাম্পেইন করে দিচ্ছে? যদি এতই ভালোবাসা থাকে তাহলে তো তাদের আপনাকে টাকা দেওয়ার প্রয়োজন হয় না, তারা আপনাকে সরাসরি ভোট করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা ক্রাউড ফান্ডিং করছে সবাই না হয়তো, কিন্তু তাদের মধ্যে অনেকেই নির্বাচনে ভোট পাচ্ছে না, জিততে পারছে না, কিন্তু অসংখ্য টাকা পাচ্ছে মানুষের কাছে। এটা আমাদেরকে একটু প্রশ্নবোধক অবস্থায় নিয়ে যায় যে মানুষ যদি আপনাকে এতই ভালোবাসে, মানুষ সবচেয়ে বেশি শ্রম দেয় কোথায়? টাকা উপার্জন করতে। একজন নারী বা পুরুষের কাছে সে যে টাকাটা উপার্জন করেছে সেটা কিন্তু শুধুমাত্র টাকা পয়সা হাতের ময়লা এরকম না, এখানে সে তার পরিশ্রম মেধা সব কিছু দিয়ে সেটা উপার্জন করে এনেছে। এটা যাকে দিচ্ছে তাকে কতখানি ভরসা করে বলে দিচ্ছে, কিন্তু তাকে ভোট দিচ্ছে না। এটা একটি অদ্ভুত বিষয় না? সো সেই জায়গায় আমার মনে হয় যে কিছু ট্রান্সপারেন্সির প্রয়োজন আছে। ওভারঅল ইফ ইটস ফর আ গুড কজ আই ক্যান অ্যাপ্রিসিয়েট ইট আর কি। একজন তরুণী হিসেবে এই ইলেকশন আপনার প্রথম ইলেকশন ছিল। ইয়েস। এই ইলেকশনে আপনিও পার্টিসিপেট করেছেন। ইয়েস। আপনার খরচটা কত ছিল বা আপনি কিভাবে এটা মেনটেন করেছেন? আমার এই ইলেকশনে আসলেই কোনো খরচ ছিল না। আমার একটা টাকা হচ্ছে ইলেকশন কমিশনকে দিতে হয় আপনি যখন রেজিস্টার করেন। আমি তো একটা পার্টি নমিনেশনে ইলেকশন করেছি, আমি স্বতন্ত্র করিনি। সো আমার দল থেকে আমি এসেছি পার্টিসিপেট করতে, এবং একটা জনসমর্থনের জায়গা ছিল যে আমি ইলেকশনে পার্টিসিপেট করব, তার চেয়েও বেশি সমর্থন ছিল যে মানুষ বলছে আপনি পার্টিসিপেট করেন। তো সেখানে আর্থিকভাবেও একটা সমর্থন ছিল, এবং আমি কিছু জিনিস আমার নৈতিক জায়গা থেকেই করিনি। আমি যেগুলো পছন্দ করি না, একদম শুরুতেই বলেছিলাম যে আমি কোনো পোস্টারিং করব না। এখন আপনি যেমন বলেন যে রুল ব্রেক করার প্রয়োজন, আমি যদি সহজেই জিততে চাই তাহলে হয়তো আলটিমেটলি আমারও অন্যদের মতো নিয়ম ভেঙে পরিবেশের ক্ষতি করে 5-10 লাখ পোস্টার সব জায়গায় দিলে উপকার হবে। তবে সেটা আমাদের পরিবেশের জন্য, স্পেশালি আমাদের ঢাকা যেই পরিমাণে আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো ব্লক হয়ে থাকে, এখন আবার হচ্ছে ইতিহাসে সবচেয়ে বেশি গরম বছর হতে যাচ্ছে। বাংলাদেশ যেভাবে একটা ক্লাইমেট সেন্সিটিভ কান্ট্রি, সেইখানে এটা একটা বিশাল ক্ষতি আমার দেশের। মানে একটা প্রচারণা, একটা ইলেকশন করতে গিয়ে আপনি আসলে দেশের একটা ভালো ক্ষতি করছেন। এই ইলেকশনের সময় এতগুলো প্রার্থী বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে যেই পরিমাণের ওয়েস্ট তৈরি করেছে, এটা দীর্ঘমেয়াদী দেশের জন্য একটা বিরাট ক্ষতি। এখন এই জিনিসগুলো যেহেতু আমি করিনি এবার ইলেকশনে, সো আমার এই বিলবোর্ড পোস্টার এগুলো না করার কারণে তো একটা বিশাল অঙ্কের টাকা খরচই হলো না। আর অনেকে মনে করে ইলেকশন মানে আপনি অনেক প্রচারণা করবেন, মানুষ আপনাকে চিনবে, আপনাকে ভালো লেগে সবাই ভোট দিবে। বাস্তবে এটা না। মানুষ আপনাকে মন দিয়ে, জান কলিজা দিয়ে ভালোবাসতে পারে, কিন্তু তারা আপনাকে ভোট দিবে না। ভোট একটা ভোট ব্যাংক থেকে হয়। প্রত্যেকটা রাজনীতিবিদ যারা ওই 20 বছর, 30 বছর, 40 বছর রাজনীতি করেছে, যেমন আমাদের জামাত, বিএনপি, হ্যাঁ, তারা যেই প্রার্থীকে সিলেক্ট করে সে শুধুমাত্র হচ্ছে তাকে নামে সমর্থন দিচ্ছে তাই না, তার যে পুরো ভোট ব্যাংকটা থাকে এটা নিয়ে এসে তাকে সমর্থন করে। এবং এই ভোট ব্যাংকের মানুষদের চাকরি, তাদের বিভিন্ন উৎসবে উপহার, তারপর হচ্ছে সেই এলাকার মধ্যে যে এলাকার গ্যাং হিসেবে তাদের যে আধিপত্য, অনেকগুলো জিনিস লিঙ্কড থাকে। এগুলো আপনি যত ভালো প্রার্থী হন, কেউ কি তার নিজের রুজি রোজগারের জায়গায় লাথি দিয়ে আপনাকে ভোট দিবে না। সে যদি জানেও যে এটা অনৈতিক কাজ, আমি একজন খারাপ মানুষের জন্য কাজ করছি, আমি সমাজের ক্ষতি করছি, এবং এই পার্সনটাকে যদি আমি দায়িত্ব দেই, ভোট দিয়ে জিতিয়ে আনি, সে আসলেই বাংলাদেশকে একটা বিশাল আমূল পরিবর্তনের মধ্যে নিতে পারে। এগুলো আপনি বুঝলেও আপনার কাছে ওই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যে ব্যাপারটা, যে এখন যদি আমি তাকে ভোট দিই আমি তো অনিরাপদ হয়ে যাব, আমার নেতা তো বুঝে ফেলবে, আমার দল তো আমাকে একটা ক্ষতি করতে পারে। সো এই ব্যাপারগুলো চিন্তা করে তারা ভোট দেয় না। সো দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং, যে এই চ্যালেঞ্জেসগুলো তো আমি বুঝতে পারি, এবং আমারও একটা ভালো ভোট ব্যাংক ছিল। আমাকে যে দল থেকে নমিনেশন দিয়েছে
সেখানেও একটা আলোচক বিষয় ছিল যে আমি যে এরিয়া থেকে দাঁড়িয়েছি সেখানে একটা ভালো সংখ্যক হচ্ছে নারী, এবং আমার যেহেতু একটা পরিবারই হচ্ছে এই এলাকায় বড় হওয়া, সো আমাদের পরিচিত মহলে, তারপর আপনি জানেন যে এখন আমাদের রাজনৈতিক সিচুয়েশনটাই এমন যে বিএনপি জামাত দুজনকেই যদি আসলে কেউ ভোট দিতে না চায়, সেখানেও একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ থাকে যারা ভিন্ন কাউকে সুযোগ পেলে ভোট দিবে, এবং তাদের সমর্থনও আমার সাথে ছিল। কিন্তু আলটিমেটলি বেশ কিছু রাজনৈতিক বিষয় কনসিডার করে আমি আমার ভোট ব্যাংকটা বাস্তব সেটা হচ্ছে আমি বিএনপিকে সমর্থন দিয়ে সরে এসেছি, এবং আমার পোলিং এজেন্টও আমি সরিয়ে নিয়েছি। এর পিছনে অনেক ধরনের ইন্টিমিডেশন ছিল। আমি মাত্র হচ্ছে 3 দিন ক্যাম্পেইন করেছি, কিন্তু যেহেতু আমার মিডিয়া হাইপটা অনেক বেশি ছিল, আমার প্রথম দিনের ক্যাম্পেইনের পরেই হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বীরা সবাই খুব ভয় পেয়ে গেছে যে উনি একদিন বের হয়ে মিডিয়া হাইপে হচ্ছে সবার মাঝখানে চলে এসেছি আমি। হ্যাঁ, তো এটা আসলে আমার প্রতিদ্বন্দ্বী যে দলগুলো ছিল তারা কিছুটা ভয়ই পেয়েছে যে পাবলিক পারসেপশন সে যদি নিজের দিকে নিয়ে যায় তাহলে হয়তো বড় বড় দলগুলোর জন্য সমস্যা হবে। তো তারা অনেক ধরনের থ্রেটস, এমনকি আমার বাসার ড্রয়িং রুম পর্যন্ত চলে আসা যা বলে দলবল নিয়ে অনেক ঘটনা হয়েছে ভেতরে। সেই সময় আমি যে রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছি, আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি ব্যাপারটা একেবারেই সুন্দরভাবে হ্যান্ডেল করেননি, এবং নিরাপত্তার জায়গায় একটা কমতি এবং এই থ্রেটসগুলো যেগুলো আমার নারী কর্মী বা আমার ভোটারদের উপরে পড়তে পারে, এমনি হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জায়গায় তারা অনেক ভীত। তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এই সময়ে আমি যে মানুষকে প্রমিস করব যে আমি তোমাদেরকে প্রোটেক্ট করে রাখবো, সেটা হয়তো আমার জন্য সম্ভব হবে না। যে কারণে আমি বলেছি যে সেই দলকে আপনারা সাহায্য করেন জয়ী হতে, যারা হয়তো রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খারাপের ভালো হবে। যেহেতু আমাদের কাছে অপশন 2টা দল, এবং আমি কোনোভাবেই চাইনি যে জামাত ক্ষমতায় যাক। সত্যি কথা বলবো, জামাত নিজেকে কেমন সংস্কার করবে ভবিষ্যতে জানি না, এখন পর্যন্ত তাদেরকে আদর্শিক জায়গায় আমার পছন্দ না। তখন আমার মনে হয়েছে যে আপাতত বিএনপি সামনে এগিয়ে যাক, রাষ্ট্রের ক্ষমতায় আসুক, পরবর্তীতে হয়তো আমরা আরও শক্ত সামর্থ্য হয়ে যে আমার সমর্থক, আমার ভোটার, প্রত্যেকটা মানুষকে আমি নিরাপত্তা দিতে পারবো, তাদের হয়ে আমি লড়তে পারবো, এতখানি কনফিডেন্স যখন আমার মধ্যে কাজ করবে, তখন দরকার হলে আমি আবার ইলেকশনে দাঁড়াবো। শেষ 2টো প্রশ্ন করব। জি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা যে থ্রেটসের কথা বললেন, ইয়াস, আপনার নারী ভোটারদের কথা বললেন, জি, আপনি কিন্তু আবার পুনরায় ইলেকশন করতে যাচ্ছেন। ইয়াস ইয়াস। এইবার এগুলো কি সম্মুখীন করবেন না, বা এই সম্মুখীন করে আপনি এটা কিভাবে প্রতিহত করবেন, বা এটার জন্য আপনার প্ল্যান কি, প্রোগ্রাম কি? জাতীয় ইলেকশনে আমাদের সময়টা অনেক লিমিটেড ছিল। আমার মনে হয় যে সিটি কর্পোরেশনের যে ইলেকশনটা হচ্ছে, দিস ইজ গোনা গিভ মি মোর টাইম টু অর্গানাইজ। তখন যে চ্যালেঞ্জগুলোকে আমি ইমিডিয়েটলি সলভ করতে পারিনি, বা যেই জায়গাগুলো আমি শিখেছি যে এক্স্যাক্টলি কোন পার্সনটা এক্স্যাক্টলি কোন জায়গাটায় নক করলে আসলে এই ভোট ব্যাংকটার সাথে সাথে কার্যকর হয়। এবং আপনি কি জানেন ইলেকশনের রেজাল্ট কিন্তু আসলে লাস্ট 2 দিনে ঠিক হয়। সারা বছর আপনি যা কিছুই থাকুন, ওই লাস্ট 2 দিনে আসলে যাদের যাদের হাতে ভোট ব্যাংকগুলো থাকে তারা সবাই যদি আপনাকে সমর্থন করে আপনি জিতবেন, না করলে নেই। হ্যাঁ, এবং এটার মধ্যে অনেকে আছে অনেক ধরনের অনৈতিকভাবে তাদেরকে ক্যাপচার করে ফেলে। তো কিছু বিষয় স্ট্র্যাটেজি তো আমি এই ইলেকশন থেকে শিখলাম, জানলাম, এবং যেহেতু মেয়র ইলেকশনের সামনে একটা ভালো সময় আছে স্ট্র্যাটেজাইজ করার, সেখানে হয়তো একটা ভালো সুযোগ হতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে রাজনীতি করা আর হচ্ছে ইলেকশনে জয়ী হওয়া, দুইটা আসলে খুবই ভিন্ন জিনিস। যদিও ইলেকশন ক্যাম্পেইন রাজনীতির একটা ছোট অংশ, কিন্তু সেই জায়গায় আপনি ভালো কৌশল, খারাপ কৌশল দুইটাই অবলম্বন করতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনি জয়ী হন বা না হন। এই যে আমাদের শহরের যেই জায়গায় কখনোই কোনো নারী এমপি হয় না, কোনো নারী 100-র উপরে ভোট পায় না, সেখানে যে আমি যুক্ত হয়েছি, এটাই কিন্তু একটা এক্সাম্পল অন্য নারীদের জন্য যে আমরাও শুরু করি না। আমার থেকে কোয়ালিফাইড নারী নিশ্চয়ই আছে ঢাকা আটে, আমার চেয়ে যারা কোয়ালিফাইড তারা সামনে এগিয়ে আসুক। এই যে এগিয়ে আসাটা যে সম্ভব, এটা শুরুটাই কিন্তু এক ধরনের রাজনৈতিক সংস্কার। এই যে পলিসি ভিত্তিক কথা বলে একজন মানুষ ইলেকশনের ক্যাম্পেইন করছে, সেটা 3 দিন হোক,
তারপরও যে এটা সম্ভব, একজন মানুষ তার প্রতিদ্বন্দ্বীর সাথে গিয়ে তার বাসায় দেখা করছে এবং তাদের মধ্যে কোনো রেষারেষি নেই, এটাও যে একটা এক্সাম্পল সেট করা সম্ভব, এই সংস্কারগুলো শুরু হোক না, আস্তে আস্তে শুরু হোক। আমরা সবসময় ভাবি যে হেরে গিয়েছে সে মনে হয় শেষ হয়ে গেল, যে জিতে গিয়েছে সেই মনে হয় হর্তা-কর্তা, যে জিতে গিয়েছে সে কি সারা জীবন বেঁচে থাকবে? আল্লাহ না করুক, যে কোনো সময় যে কোনো পরিবর্তন হতে পারে। যে হেরে গিয়েছে তার কি জীবনে জেতার একটাই জায়গা এই ইলেকশন, আর কোনো জায়গা নেই? তো আমাদেরকে এরকম খুব সংকীর্ণ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। রাজনীতি একটা বিশাল রেস, সেখানে জয় পরাজয় সবই থাকবে। এমনও হতে পারে যে 5 বছর পরে আমি একটা ইলেকশন জিতলাম, তার 5 বছর পরে আবার আরেকজন জিতলো, এবং এই যখন যার টাইম টু শাইন তাকে অ্যাপ্রিসিয়েট করা, বরং তাকে গিয়ে দেশের কাজে সহায়তা করা, সে কোনো খারাপ কাজ করলে সেটা পয়েন্ট আউট করা যে এটা ঠিক হচ্ছে না, এই জিনিসগুলোকে কনসিস্টেন্ট রাখতে হবে। এখন আমি হেরে গেছি, পাটোয়ারি হেরে গেছে, আমরা কি 5 বছর বসে থাকবো? তাহলে তো স্ট্যাগনেন্ট ওয়াটারও হচ্ছে পলিউটেড হয়ে যায়, আপনি বসে থাকতে পারবেন না, ধৈর্য ধরে কাজ করতে থাকতে হবে। আমাদের আলটিমেট এইম তো জিতে যাওয়া, একটা চেয়ার পাওয়া না, আলটিমেট এইম হচ্ছে দেশটাকে সংস্কার করা, সেই রাজনীতিটা বহাল রাখাই হচ্ছে আসল কাজ। শেষ প্রশ্ন, জি, গণ অভ্যুত্থান হলো, আমাদের মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই সংকীর্ণ, একটা অস্থিরতা বজায় করছে সেখানে। আমাদের বিজ্ঞান প্রযুক্তি, আমাদের মানুষের শিক্ষা, এই সব কিছু মিলিয়ে প্রতিকূলতা পরিবেশ আমরা কিভাবে মেনটেন করব। আমাদের দেশের উপরে যদি বহির্বিশ্বের কোনো আক্রমণ আসে, আমাদের বিজ্ঞান প্রযুক্তি সব কিছু মিলিয়ে আমরা কিভাবে তা মোকাবেলা করব, এবং ভবিষ্যৎ বাংলাদেশে তরুণদের শুধু শিক্ষার পাশাপাশি আর কি কি করা উচিত, কি কি করা জরুরি, আমাদের প্রস্তুতি কি হওয়া উচিত? শিক্ষা নিয়ে কথা বললে না অনেক সময় আমরা একটু সীমাবদ্ধ আচরণ করি, স্পেশালি সাউথ এশিয়ার এই দেশগুলোতে আমরা মনে করি যে পুঁথিগত বিদ্যাই হচ্ছে শিক্ষা। কেউ হয়তো মাস্টার্স করেছে তার মানে সে শিক্ষিত, কেউ হয়তো কলেজ পাশ করেনি তার মানে সে অশিক্ষিত। শিক্ষাটা আসলে এরকম না। তো অনেক মানুষ আছে আমাদের দেশে যারা ভালো সাইবার এক্সপার্ট, তার কিন্তু কোনো ডিগ্রির প্রয়োজন নেই, সে একটা স্পেসিফিক স্কিলে সে এক্সপার্ট হয়ে গেছে। অনেকেই আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ অনেক ভালো জানে, এবং আমরা যে আমাদের দেশের সীমানা বলতে আসলে শুধু জিওগ্রাফিক্যাল সীমানা বুঝি সেটা কিন্তু না, এখন সমগ্র বিশ্বই হচ্ছে টেকনোলজির খেলা। সো সীমানা বর্ডার বলতে কিন্তু আসলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সাইবার ওয়ারফেয়ার, এই জিনিসগুলো কিন্তু পড়ে, এবং ডেটা এখন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রিসোর্স। সো আমার দেশকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেশের যারা টেকনোলজি বা ডেটা সায়েন্স বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জায়গাগুলোতে এক্সপার্ট, এদেরকে শনাক্ত করতে হবে। আরও যাতে এই জায়গাতে এক্সপার্টিস বৃদ্ধি হয় সেই জন্য বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ট্রেনিংয়ের সাথে আমাদের মানুষদেরকে সংযুক্ত করতে হবে। এবং যখন একটা যুদ্ধ হয়, স্পেশালি এখনকার সময়ে, যদিও যুদ্ধ বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, এখনকার দিনে হওয়ারই কথা না, আমাদের উচিত পিস নেগোসিয়েশনে বেশি করে ফোকাস করা, এবং যে কোনো ধরনের সমস্যায় পড়ার আগেই কূটনৈতিক অবস্থান থেকে বাংলাদেশের উচিত সার্বক্ষণিকভাবেই সব দেশের সাথে এক ধরনের পিস নেগোসিয়েশনে যাওয়া, সবসময় একটা কালচারাল এক্সচেঞ্জ, সবসময় দেশের সফট পাওয়ারকে ডেভেলপ করার একটা আলাদা মেকানিজম রাখা। আমাদের দেশের সংসদে বাজেট পাস হয়, আমাদের দেশের অনেক ধরনের আইন পলিসি নিয়ে আলোচনা হয়, কিন্তু কেন যেন আমাদের দেশের যে একটা বৈশ্বিক ইমেজ, দেশের একটা ব্র্যান্ডিং, দেশের যে সফট পাওয়ার সংস্কৃতি, এই জায়গাগুলোকে ইমপ্রুভ করার জন্য যে একটা কাজ করা প্রয়োজন সেটা বারবার হেলাফেলা করা হচ্ছে। এই জায়গাটা একটু শক্ত সামর্থ্যভাবে ফোকাস করা প্রয়োজন, কেননা আপনার দেশের ইমেজ যত ভালো থাকবে তত অন্য দেশগুলো আপনাকে অ্যাক্সেস দিবে, আপনাকে সহজে ভিসা দিবে, আপনাকে সহজে শিক্ষা চাকরির অপরচুনিটি দিবে, এবং আপনার বিপদে সহজে এগিয়েও আসবে। আপনি জানেন তো যে মানুষ সহজাতভাবে তেলে মাথায় তেল দিতে পছন্দ করে। আপনি সব সময় হচ্ছে একদম ভিকটিম রোল প্লে করবেন, সারা বিশ্ব থেকে শুধু দান অনুদান খয়রাত জাকাত চাবেন, আপনাকে আপনার বিপদে সারা বিশ্ব এগিয়ে আসবে এক্সপেক্ট করবেন, এটা হবে না। আপনার নিজের যোগ্যতা সামর্থ্যের প্রমাণ এবং সেটার জন্য যে ইকুইপমেন্টসের প্রয়োজন সেটার যোগান করতে হবে।
যখন আপনি নিজেকে সমপর্যায়ে নিয়ে আসবেন বিশ্বের অন্য উন্নত দেশগুলোর, তখন তারা সামরিক যুদ্ধ হোক, যে কোনো কূটনৈতিক সমস্যা হোক, আপনার জন্য এগিয়ে আসবে। আমিও আজকে একজন আরেকজনের সাথে কথা বলছি, আমাদের মধ্যেও কতটুকু পারস্পরিক যোগাযোগ হবে, কিংবা একজন যে কোনো মানুষকে আপনি আপনার এখানে ইন্টারভিউ দিতে ডেকে আনছেন, তার কতটুকু যোগ্যতা, এগুলো কিন্তু বিচক্ষণ করেই আনছেন। আপনি কিন্তু যার কোনো যোগ্যতা নেই তাকে সাপোর্ট করে কখনো উঠাবেন না। সো একটা দেশ হিসেবেও আমাকে এটা ভাবতে হবে যে বাংলাদেশকে সর্বোপরি আমি কতখানি ডেভেলপ করতে পারি ইমেজ ওয়াইজ, যে সারা পৃথিবীর মানুষ বুঝবে যে ওকে আক্রমণ করা যাবে না, এই দেশের সাথে মেস আপ করা যাবে না, এই দেশের সাথে আমার একটা সুসম্পর্ক থাকলে আমার ভালো হবে। এটা তো আপনার আন্তর্জাতিক জায়গায় বোঝাতে হবে, যেটা বাংলাদেশ করছে না। বাট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট দে স্টার্ট ফোকাসিং অন ইট। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, পিপল পাওয়ার অ্যান্ড পলিটিক্সের এই পর্বে আমাদের অনারেবল গেস্ট, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, বাংলাদেশ, ঢাকা শহরের অবস্থান, মেয়র ইলেকশন সহ নারীদের ক্ষমতায়ন, নারীদের নিরাপত্তা সহ আরও বেশ কিছু ডিপ্লোমেসি নিয়ে কথা বলেছেন। আপনারা এই পর্বে আমাদের মিস মেঘনার অনেকগুলো কথা, যেগুলো আগেও প্রকাশ করেনি, এরকম বেশ কিছু কথা আপনারা দেখতে পারবেন। সেই পর্যন্ত আজকেই বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।